আর এই পিছনে এটা হইতাছে এয়ারপোর্ট। এই বেশি একটা বড় টার্মিনাল না, খুবই ছোট টার্মিনাল। এখন আমি যে জায়গাটা আছি এটা হইতাছে স্ক্যান্ডালবেগ স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে তিরানার ভিতরে একটা ফেমাস টুরিস্ট। গির্জার সামনের অংশটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করছে, খুবই সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ফ্রম প্যারিস। এখন আমি আছি প্যারিস বোবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই এয়ারপোর্টটা আসলে প্যারিস মেন শহর থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই এয়ারপোর্টটাতে আসতে হলে এই যে পিছনে যে বাসগুলো দেখতে পাইতেছেন, এই শাটলগুলো ধরে প্যারিস থেকে আসতে হয়। এটার টিকিটের দাম হচ্ছে গিয়ে 16 ইউরো 90 সেন্টের মতো, 17 ইউরো। আর এই পিছনে এটা হচ্ছে টার্মিনাল 2, আর এই পাশে হচ্ছে গিয়ে টার্মিনাল 1। ঠিক মাঝখানে বাস স্টেশন পড়ছে, তারপর হচ্ছে ওই পাশে টার্মিনাল 1। তো আজকে আমি প্যারিস থেকে ফ্লাই করতেছি আলবেনিয়ার রাজধানী তিরানাতে, কারণ তিরানাতে আমার কখনো যাওয়া হয়নি। তো আজকে তিরানা এক্সপ্লোর করব। তো এখন আমি ভিতরে যাব, ওখানে আমার আগে বোর্ডিং পাস নিতে হবে, তারপরে লাগেজ চেক করা, তারপর হচ্ছে গিয়ে ইমিগ্রেশন, তারপর আমার যে ওয়েটিং লাউঞ্জ আছে যেখানে, ওখানে গিয়ে আমি অপেক্ষা করব। তো এইমাত্র এসে আমরা নামলাম। তো এখন আমরা যাত্রীরা সবাই ইমিগ্রেশনের দিকে অগ্রসর হচ্ছে। আর এখন অনেকগুলো বিমান আসছে এই মুহূর্তে, সো ইমিগ্রেশন একটু ভিড় হবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্লাইট এখানে ল্যান্ড করছে একই সময়ে, সো এখন ভিড় হবে একটু ইমিগ্রেশন। তো এই হচ্ছে গিয়ে তিরানার এয়ারপোর্টের ভিতরের আর কি দৃশ্য। এয়ারপোর্ট এটা বেশি একটা বড় না, খুবই ছোট এয়ারপোর্ট। জাস্ট এখানে দেখতে পাইতেছেন যারা ডিপার্চার হবে তাদের চেকিং কাউন্টার, আর ওদিক দিয়ে বের হওয়ার রাস্তা। এই খুবই ছোট এয়ারপোর্ট এটা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তিরানা। তো এই মাত্র আমি আসা পৌঁছলাম তিরানাতে। আর আসার পর একটা সুন্দর জিনিস দেখলাম, সেটা হইতেছে ঝলমলে রৌদ্র। ফ্রান্সে যেই পরিমাণ শীত, আমি দেখেন কয়টা পরে আসছে। আমি ভাবছি যে বলকান রাজ্যে আরও বেশি শীত থাকবে, তো এখানে আমি একটু বেশি জামা কাপড় নিয়ে আসছি যে শীতের এখানে বেশি শীত থাকতে পারে। তাই সাথে এই পুরো এই রৌদ্র দেখতে পাইতেছেন কি ঝলমলে রৌদ্র। আর এই পিছনে এটা হইতেছে এয়ারপোর্ট। এই বেশি একটা বড় টার্মিনাল না, খুবই ছোট টার্মিনাল। আর অত একটা এয়ারলাইন্সও আসে না এখানে, খুবই রেয়ার। ইউরোপ থেকে কিছু এয়ারলাইন্স আসে, এখানে অত বড় এয়ারপোর্টও না। তো এখন আমি যাব মেন সেন্টারে। ওইখানে থেকে আমার হোস্টেল খুবই কাছে মেন সেন্টার থেকে। আর ওখানে গিয়ে কিছু আমি টাকা চেঞ্জ করবো, প্লাস আমি সিম কার্ড নেবো। কারণ এয়ারপোর্টে দেখছিলাম সিম কার্ড তো এখানে অনেক বেশি দাম, অনেক এক্সপেন্সিভ, অনেক বেশি দাম। তো এখন আমি মেন সেন্টারে যাব, 30 মিনিট লাগবে শাটল বাস ধরে গেলে। তারপর ওখান থেকে আমি সিম কার্ড, টাকা চেঞ্জ করা, সব কিছু করা যাবে ওখান থেকে। আসলে রাস্তা যেতে বিল্ডিংটা আমার চোখে পড়লো। পুরো বিল্ডিংটা আসলে স্টিলের তৈরি, মানে লোহা দিয়ে তৈরি করা বিল্ডিংটা, একদম নিচ থেকে উপর পর্যন্ত। তো মানে এটা অ্যাপার্টমেন্ট, এটা লোহা দিয়ে তৈরি করা পুরো বিল্ডিংটা। দুই পাশে দুইটা ইউনিট দেখতে পাইতেছেন। তো বিল্ডিংটা আসলে অনেক সুন্দর দেখতে। এটা হচ্ছে স্ক্যান্ডারবেগ স্কোয়ার। এটা তিরানার ভিতরে মেন একটা স্কোয়ার। এই স্কোয়ারটা টুরিস্টদের কাছে খুবই জনপ্রিয় একটা স্কোয়ার বা টুরিস্ট অ্যাট্রাকশন এটা। এই স্কোয়ারটার নামকরণ করা হয়েছে আলবেনিয়ার হিরো স্কান্ডারবেগের নাম অনুসারে। আর এই স্কোয়ারটা হচ্ছে গিয়া 40,000 স্কোয়ার মিটার জায়গা জুড়ে বিস্তৃত। আর এই স্কোয়ারটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, এই স্কোয়ারটাকে ঘিরে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা স্থাপিত হয়েছে। এর মধ্যে হচ্ছে গিয়ে কিছু নামি দামি হোটেল এই স্কোয়ারের আশেপাশে আছে। এছাড়া প্লেস অফ কালচারাল, ন্যাশনাল অপেরা হাউস এবং ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল ব্যাংক। তারপর হচ্ছে কি ইতেমবে মস্ক, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মসজিদ, এই তিরানার ভিতরে নাম করে একটা মসজিদ। এছাড়া এই মসজিদের পাশে একটা ক্লক টাওয়ার আছে। এছাড়া মিনিস্টার অফ এগ্রিকালচারের বিল্ডিং এখানে, মিনিস্টার অফ ইকোনমি, মিনিস্টার অফ এনার্জি, তারপর হচ্ছে কি ন্যাশনাল হিস্টোরিক্যাল মিউজিয়াম এখানে। এছাড়া এই স্কোয়ার থেকে আপনি এয়ারপোর্টে যাওয়া আসার বাসটাও এই স্কোয়ারেই পাবেন।
এছাড়া সিটির অনেকগুলো বাস লাইন এই স্কোয়ারের আশেপাশ দিয়ে আসলে লাইন করা হয়েছে। এই স্টপ এখানে আছে একাধিক বাস লাইনের, সো এই কারণে এই স্কোয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এ হচ্ছে স্কান্ডারবেগের সামনের যে খালি জায়গা এটা, আর পিছনে যে ইন্টারকন্টিনেন্টাল নতুন হোটেল বানানো হইতেছে। আর ঠিক এই যে বিল্ডিংটা বানানো হইতেছে, আমি বর্তমানে এটা গ্রন মিলিয়া যে কোম্পানিটাতে আমি যে হোটেলে আমি প্যারিসে কাজ করি, এদেরই এটা নতুন একটা ব্রাঞ্চ হচ্ছে গিয়ে এটা। এই বিল্ডিংটা কমপ্লিট হলে এখানে তারা মিলিয়ার একটা নতুন হোটেল এখানে দিবে এই বিল্ডিংয়ের ভিতরে। এখন আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে গিয়ে স্কান্ডারবেগ স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে তিরানার ভিতরে একটা ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন, টুরিস্ট প্লেস। আর এর পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কান্ডারবেগের স্ট্যাচু বা মূর্তি। স্কান্ডারবেগ ছিলেন একজন স্বাধীনতাগামী সংগ্রামী নেতা। তাকে অবশ্য আলবেনিয়ার জাতির পিতা হিসাবেও চিনে অনেকে। সে ছিলেন অটোমানদের বিরুদ্ধে আলবেনিয়া, মেসিডোনিয়া, কসোভোর কিছু অংশ এবং গ্রিসের কিছু অংশ নিয়ে একটা রাজ্য গড়ে তোলেন, সেটা বর্তমানে আলবেনিয়া। আর তার রাজত্বকাল ছিল 1443 থেকে 1468 সাল। তার জন্ম হয় 1405 সালে। আর 1405 সাল থেকে 1443 সাল পর্যন্ত সে ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। 1443 থেকে 1468 তার মৃত্যুকাল পর্যন্ত সে খ্রিস্টান ধর্ম বা ক্যাথলিক ধর্ম সে পালন করতেন। জানি না কেন সে পালন করতেন। এই হচ্ছে গিয়ে তার ইতিহাস। তো সেই হচ্ছে গিয়ে বর্তমান যে আলবেনিয়া, সেটার উদ্ভাবক বা জনক হচ্ছে এই স্কান্ডারবেগ। তার মূর্তি দেখতে পাচ্ছেন। তার মূর্তি এই আলবেনিয়া তিরানা ছাড়াও নর্দার্ন মেসিডোনিয়া, স্কোপিয়ে, এছাড়া কসোভো, ক্রিস্টিয়ানো, তার এই মূর্তি, এরকম টাইপের মূর্তি দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে একটা অর্থোডক্স চার্চ বা গির্জা। এটা নতুন বানানো হয়েছে 2012 সালে। তার মানে 11 বছর হয়েছে। আর দেখতে বোঝা যাইতেছে এটা নতুন কনস্ট্রাকশন বা নতুন ধাঁচের চার্চ এটা। তো খুব সুন্দর করে বানাইছে গির্জাটা। আলবেনিয়াতে মুসলমানদের পরে হচ্ছে গিয়ে অর্থোডক্স বেশি, কারণ আলবেনিয়াতে 65% মুসলমান। তারপরে বাকি যা আছে মোলাগালে চলে মোটামুটি অর্থোডক্স বেশি, ক্যাথলিক খ্রিস্টান অল্প অর্থোডক্সের চেয়ে। আর জানি না এরা ভিতরে ঢোকা যাবে কিনা। গির্জার সামনের অংশটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করছে, খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা এবং দেখতে খুব সুন্দর লাগতেছে। আর গির্জাটা মোটামুটি অনেক বড়, যেটা বোঝা যাইতেছে। তো হাঁটতে হাঁটতে এই যে একটা দোকান আমার চোখের সামনে পড়লো। দেখেন যে খাজুরগুলার ভিতরে কি সুন্দর করে, আরো জানি না এগুলো কি দিছে, কিন্তু আসলে খাজুরগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছে। দাম আসলে লেখা নাই, কিন্তু এই যেগুলোর ভিতরে কিছুটার ভিতরে নাটস, কিছুটার ভিতরে পেস্তা বাদাম, তারপরে ওইগুলা কি আরো কাজু বাদাম, এগুলা দিয়ে এরকম বানাইছে। বিভিন্ন অন্যান্য বাদাম দিয়ে বা এমনি নর্মাল খাজুর আছে। তো জিনিসটা আসলে খুব সুন্দর লাগতেছিল দেখতে। দাম জানি না, আর আমার আসলে আরো ঘোরার সময় আরো অনেক রয়ে গেছে। এখান থেকে কিনে রাখলে এখন এটা ক্যারি করা সম্ভব হবে না। এই যে একটা মসজিদ এই পাশে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মসজিদ। তো তিরানাতে আসলে প্রচুর মসজিদ দেখতে পাবেন জায়গায় জায়গায়, কোনা কোনায়। যেরকম আমি বসনিয়াতে দেখছিলাম, এরকম তিরানাতেও যে মানুষজন নামাজ পড়তে যাইতেছে। তো এরকম অনেক মসজিদ দেখা যাবে তিরানাতে জায়গায় জায়গায়। রাত্রেবেলা ঘুরতে ঘুরতে আবারও স্কান্ডারবেগ স্কোয়ারে চলে আসলাম। এখানে রাত্রেবেলা আসলে অনেক লোকের সমাগম দিনের চেয়ে।
তো এই কারণে আবারও চলে আসছি। এখন এখানে কনসার্টও চলতেছে, তো মিউজিক যেহেতু চলতেছে, সো কপিরাইটের কারণে আমি এখানে মিউজিকটা মিউট করে আমি অন্য একটা মিউজিক দিয়ে দিব। সারাদিন পরে আবারও খেতে আসছি। আসলে আসার পরে এত টায়ার্ড যে মানে ওরকমভাবে ঘোরাও হয় নাই, তারপরে যতটুকু পারছি এক্সপ্লোর করছি, দেখছি। আর দুপুরে যে খাইছিলাম ওইটা আসলে আমার ভিডিও করার ওরকম মন মানসিকতা ছিল না ওই সময়। এটার কারণ হইতেছে কি, এত টায়ার্ড ছিলাম আর ঘুম আসে নাই, চোখে ঘুম ঘুম ছিল। আর এই কারণে এইসব কারণগুলোতে আমি আর কি ভিডিও করিনি তখন। তো এখন আর কি সন্ধ্যার দিকে বের হয়েছি, বের হওয়ার পরে এখন একটা ফাস্টফুড রেস্টুরেন্টে ঢুকছি। তো এগুলা একটা যে সুবিধা হচ্ছে কি, আসলে কি তিরানাতে হালাল জিনিসের দোকান নেই, বেশি খাবারের দোকান, তো এই কারণে অনায়াসে খাওয়া যায়। তো আমি অর্ডার করছি, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি অর্ডারগুলো আমার। আমি যে ফাস্টফুড ইয়েতে অর্ডার করছি এটা হচ্ছে গিয়ে কোকা। আসলে আমার কয়েকদিন যাবো একটু ঠান্ডা, এই কারণে আমি ফ্রিজিং কোকা নিই নেই, নর্মাল টেম্পারেচারের কোকা নিছি, সাথে ফ্রেঞ্চ ফ্রাই। এছাড়া এটা হচ্ছে একটা শর্মা বা স্যান্ডউইচ যেটা বলেন, সাথে সস সহ। তো এটার দাম পড়ছে বলতে পারেন বাংলাদেশি টাকায় 500 টাকা বা 550 টাকার মতন পড়ছে দাম এই জিনিসটা। তো মোটামুটি একদম সস্তা না আলবেনিয়ার হিসাবে বলা গেলে চলে। যদি আমি কম্পেয়ার টু ইউরোপের পোল্যান্ডের হিসাবে আমি কম্পেয়ার করি, ওই হিসাবে আসলে সস্তা না। তো তারপরেও যাই হোক, হালাল জিনিস পাওয়া যেতে, যেটা সবচেয়ে বড় জিনিস।